সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার হরমুজ প্রণালীর দিকে ছোড়া 4টি ইরানি ড্রোন তারা ভূপাতিত করেছে এবং এর প্রতিক্রিয়ায় ইরানের কয়েকটি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করে ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। সেন্টকমের মতে ভবিষ্যতে আরও হামলা প্রতিরোধের উদ্দেশ্যে ইরানের গরুক ও কেশম দ্বীপের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে একই দিন সেন্টকম ইরানের সেই দাবি অস্বীকার করে, যেখানে বলা হয়েছিল ইরানি বাহিনী ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়ে তাদের ভারত মহাসাগরের দিকে সরে যেতে বাধ্য করেছে। মার্কিন বাহিনী বলেছে তারা আঞ্চলিক জলসীমায় স্বাধীনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ইরানের বিরুদ্ধে চলমান অবরোধ কার্যকর রাখছে। যুক্তরাষ্ট্রের দাবি তেহরান হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করায় বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে, যার ফলে জ্বালানির দাম বেড়েছে এবং তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে। এদিকে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলাগুলো যুদ্ধবিরতি ও নতুন সমঝোতার প্রচেষ্টাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। চলতি সপ্তাহের শুরুতে ইরানি ড্রোন হামলায় কুয়েতের প্রধান বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একজন নিহত এবং বহু মানুষ আহত হয় বলে জানানো হয়েছে। তবুও প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার বলেন ইরান পরিস্থিতি ভালো দিকেই যাচ্ছে। তিনি আরও জানান যুক্তরাষ্ট্র খুব দ্রুত এই সংকট থেকে বেরিয়ে আসবে, তা সমঝোতার মাধ্যমে হোক বা কঠোর পদক্ষেপের মাধ্যমে। একই সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি 60 দিন বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা শুরু করার একটি খসড়া সমঝোতা নিয়ে আলোচনা চলছে। তবে ট্রাম্প অতিরিক্ত কিছু পরিবর্তনের দাবি তুলেছেন এবং ইরানও এখনও প্রকাশ্যে এই চুক্তির প্রতি সম্মতি দেয়নি। ট্রাম্পের দাবি ইরানের হাতে এখনও তাদের ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় 21 থেকে 22% অবশিষ্ট রয়েছে। অন্যদিকে লেবাননেও উত্তেজনা বাড়ছে। ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে এবং কয়েকটি গ্রামে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এসব হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। একই সঙ্গে মার্কিন বাহিনী ভারত মহাসাগরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজে অভিযান চালানোর কথাও জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও ট্যাংকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বকাপের জন্য ইরানের ফুটবলারদের মার্কিন ভিসা দেওয়া হয়েছে, জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য 2026 ফুটবল বিশ্বকাপকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যেই অবশেষে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা পেয়েছেন। লস অ্যাঞ্জেলেসে তাদের প্রথম ম্যাচের মাত্র 10 দিন আগে এই ভিসা অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুল ফাজল পাসান দিদেহ জানিয়েছিলেন যে দলটির খেলোয়াড়রা এখনও মার্কিন ভিসা পাননি। তবে পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেন যে রাতারাতি ভিসা অনুমোদন দেওয়া হয়েছে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাকো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরানের জাতীয় ফুটবল দলের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে ইরানের আধা সরকারি ফার্স্ট নিউজ এজেন্সির দাবি, জাতীয় দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনও অনুমোদিত হয়নি এবং মার্কিন দূতাবাস তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ বিষয়ে ইরানের ফুটবল ফেডারেশন এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত বিশ্বকাপকেও এক ধরনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার রূপ দিয়েছে। 1930 সালে বিশ্বকাপ শুরুর পর এই প্রথম কোনো স্বাগতিক দেশ এমন একটি দলের আতিথ্য দিচ্ছে যার সঙ্গে তার সরাসরি সংঘাত চলছে। ভিসা জটিলতা এবং যুক্তরাষ্ট্রে অবস্থান সীমিত রাখার ইচ্ছা থেকে ইরান শেষ মুহূর্তে দলের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নেওয়ার সিদ্ধান্ত নেয়। ইরান দল আগামী রোববার ভোরে তিহুয়ানায় পৌঁছানোর কথা রয়েছে। বিশ্বকাপ মাঠের লড়াইয়ের পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। ইয়েমেনে হুথিদের হাতে জাতিসংঘের কর্মী, মানবিক সহায়তা কর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের দীর্ঘদিন ধরে আটক রাখার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার এক বিবৃতিতে পরিষদের 15 সদস্য বিশিষ্ট এই সংস্থা সর্বোচ্চ ভাষায় এসব আটক দেশের নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্ত ও নিরাপদভাবে সব বন্দীর মুক্তি দাবি করেছে। বিবৃতিতে বলা হয়, গত 4 বছরে বিভিন্ন দফায় আটক হওয়া অন্তত 73 জন জাতিসংঘ কর্মী এখনও হুথিদের হেফাজতে রয়েছেন এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।
নিরাপত্তা পরিষদ জোর দিয়ে বলেছে, মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এসব আটকা দেশ ইতোমধ্যেই ভয়াবহ মানবিক সংকটে থাকা ইয়েমেনের পরিস্থিতিকে আরও খারাপ করছে। বর্তমানে দেশটিতে প্রায় 2,23,00,000 মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। পরিষদের তথ্যমতে 2024 সালের 31 মে হুথিরা তাদের সবচেয়ে বড় ধরপাকড় অভিযান চালিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি সংগঠন, নাগরিক সমাজের প্রতিষ্ঠান এবং কূটনৈতিক মিশনের কার্যালয়ে অভিযান চালিয়ে বহু কর্মীকে আটক করে। পরবর্তীতে 2025 সালের জানুয়ারি ও আগস্ট মাসেও নতুন করে গ্রেফতার অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। তারা আইনজীবীর সহায়তা পাচ্ছেন না এবং পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন। নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সংঘাতে জড়িত সব পক্ষকে আটক ব্যক্তিদের কাছে পূর্ণ নিরাপদ ও বাধাহীন মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘ ও সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা ও চলাচলের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে তিনি বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি মুখোমুখি বৈঠকের কোনো প্রয়োজন দেখছেন না। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে এখনকার পরিস্থিতিতে এমন কোনো বৈঠকের কোনো মানে নেই, কারণ যুদ্ধের মূল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান থামানোর কোনো পরিকল্পনা নেই। এই মন্তব্য আসে সেই সময় যখন জেলেনস্কি প্রকাশ্যে একটি চিঠির মাধ্যমে পুতিনকে সরাসরি সাক্ষাৎকে বসে যুদ্ধ শেষ করার পথ খোঁজার আহ্বান জানান। জেলেনস্কির প্রস্তাব ছিল দুই নেতার মধ্যে সরাসরি আলোচনা, যাতে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য সমাধান খুঁজে বের করা যায়। তবে পুতিন এই চিঠিকে আংশিকভাবে অশালীন ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন এবং বলেন এটি আন্তরিকভাবে আলোচনার পরিবেশ তৈরির জন্য লেখা হয়নি, বরং বৈঠক এড়ানোর কৌশল হতে পারে। তিনি আরও দাবি করেন ইউক্রেনীয় পক্ষকে আগে রাশিয়ার সামরিক অগ্রগতি থামাতে হবে, তারপরে প্রকৃত অর্থবহ আলোচনা সম্ভব। পুতিনের মতে এখনই শীর্ষ পর্যায়ের বৈঠকের বদলে বিশেষজ্ঞ পর্যায়ে কাজ হওয়া উচিত, যেখানে সম্ভাব্য সমঝোতার কাঠামো তৈরি করা যাবে। এরপরই ভবিষ্যতে প্রয়োজন হলে নেতাদের বৈঠক হতে পারে। অন্যদিকে জেলেনস্কি পুতিনের এই প্রত্যাখ্যানকে দুর্বল প্রতিক্রিয়া হিসেবে আখ্যা দেন এবং বলেন এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেককে হতাশ করবে, যারা যুদ্ধ শেষ হওয়ার আশা করছিল। তিনি ইঙ্গিত দেন যে রাশিয়া এখনও শান্তির পথে আসতে অনিচ্ছুক এবং যুদ্ধ অব্যাহত রাখার দিকেই মনোযোগী। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং শান্তি আলোচনার সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে, বিশেষ করে যখন যুদ্ধক্ষেত্রের সংঘাত এখনও চলমান এবং উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা করেছেন যে অধিকৃত পশ্চিম তীরের 3টি ইহুদি বসতি সম্প্রসারণ করে 2,000-এর বেশি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা অনুমোদিত হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী মোট 2,162টি নতুন বাড়ি নির্মিত হবে, যার মধ্যে প্রায় 1,006টি ইউনিট জেরুজালেমের কাছে একটি নতুন বসতির জন্য, 922টি নাবলুস শহরের নিকটবর্তী এলাকায় এবং 234টি হেব্রনের কাছে স্থাপিত হবে। এসব এলাকা আন্তর্জাতিকভাবে বিতর্কিত এবং ফিলিস্তিনিদের জন্য অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত ওয়েস্ট ব্যাংক। এই ঘোষণাটি আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে পারে, কারণ বিশ্বের অধিকাংশ দেশই মনে করে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ এবং ভবিষ্যতের সম্ভাব্য দুই রাষ্ট্র সমাধানের পথে বড় বাধা। নতুন বসতির সম্প্রসারণকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যা ইতোমধ্যেই চলমান উত্তেজনাকে আরও বাড়াতে পারে। স্মোট্রিচ তার বিবৃতিতে বলেন, এই নির্মাণ কার্যক্রম ইসরায়েলের ভূমির ওপর বাস্তব উপস্থিতি জোরদার করবে এবং দেশের নিরাপত্তা শক্তিশালী করবে। তিনি আরও দাবি করেন এসব বসতি মাটিতে এমন বাস্তবতা তৈরি করবে যা আরব সন্ত্রাসী রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে রোধ করবে। তার এই বক্তব্যকে ফিলিস্তিনপন্থী ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কঠোরভাবে সমালোচনা করেছে, কারণ এটি সংঘাতকে দীর্ঘায়িত ও রাজনৈতিক সমাধানকে আরও জটিল করে তুলতে পারে। বাংলাদেশে পুশিন নিয়ে প্রশ্নে ভারতীয় মুখপাত্র রণধীর জয়সওয়াল বললেন, অবৈধ বিদেশিদের বিতরণ হচ্ছে আইন অনুযায়ী। বাংলাদেশি সহ যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে ভারতের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। ব্রিফিং চলাকালে স্থানীয় সংবাদ মাধ্যমের এক সংবাদকর্মী বাংলাদেশ সংক্রান্ত একটি প্রশ্ন করেন।
তিনি বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী ইচ্ছাকৃতভাবে মানুষদের সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করছে ঢাকা। এ বিষয়ে ভারতের অবস্থান কি তা জানতে চাওয়া হয়। জবাবে জয়সওয়াল বলেন, ভারতে যদি বাংলাদেশের সহ কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশে আইন রয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এসব মানুষকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা চালু আছে। সেই অনুযায়ী প্রথমে মামলাগুলো বাংলাদেশি পক্ষের কাছে পাঠানো হয়, যেন তারা ওই ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করতে পারে। যাচাই বাছাইয়ের কাজ শেষ হওয়ার পর বিতরণ প্রক্রিয়া শুরু করা হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।